আজকের এই বিশেষ আলোচনায় আমরা এমন একজন নেত্রীর কথা বলবো যার উত্থানটা ছিল অসাধারণ, কিন্তু পতন শায়দ তার চেয়েও বেশি নাটকীয়। একসময় যাকে দীর্ঘতম মেয়াদী নারী শাসক বলা হতো, কোটি মানুষকে দারিদ্রতা থেকে তোলার জন্য প্রশংসা করা হতো, এমনকি মানবতার মাও বলা হতো। ঠিক, কিন্তু সেই একই ব্যক্তির শাসনের বিরুদ্ধে পরে বিলিয়ন বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ ওঠে। শুধু তাই না, নিরাপত্তা বাহিনীর হাতে হাজারো গুম, বিচার বহির্ভূত হত্যা, এই অভিযোগগুলোও কিন্তু খুবই গুরুতর। হ্যাঁ, আর এই পুরো পট পরিবর্তনটা আমরা বোঝার চেষ্টা করছি মূলত আল জাজিরা ইংরেজির একটা ডকুমেন্টারির তথ্যের উপর ভিত্তি করে। আচ্ছা। সূত্র বলছে এই নেত্রী শেখ হাসিনা তিনি ২০২৪ সালের জুলাই মাসে একটা ছাত্র আন্দোলনের মুখে হেলিকপ্টারে দেশ ছাড়তে বাধ্য হন, ভারতে আশ্রয় নেন। অথচ দেখুন, তার রাজনৈতিক জীবনের শুরুটাও কিন্তু ট্র্যাজেডিতে ভরা। একদম। তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে সপরিবারে নিহত হন। সামরিক অভ্যুত্থানে শেখ হাসিনা আর তার বোন তখন বিদেশে ছিলেন, তাই না? হ্যাঁ, তাই তারা বেঁচে যান। এরপর দীর্ঘ নির্বাসন, দেশে ফিরে এসে গণতন্ত্রের জন্য লড়াই এবং ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়া। তখন তাকে অনেকেই কিন্তু একটা আশার প্রতীক হিসেবে দেখেছিল তো বটে, কিন্তু সূত্র বলছে শুরু থেকেই নাকি তার মধ্যে বিরোধী মতের প্রতি এক ধরনের অসহিষ্ণুতা ছিল। মানবাধিকার আইনজীবী সারা হোসেনের একটা পর্যবেক্ষণ আছে এ নিয়ে, তাই না? হ্যাঁ, তিনি মনে করেন পরিবারের ওই নৃশংস হত্যাকাণ্ড হয়তো তার মনে একটা গভীর নিরাপত্তাহীনতা তৈরি করে দিয়েছিল, যার ফলে তিনি বিরোধীদের শত্রু হিসেবে দেখতে শুরু করেন। সম্ভবত বলা যেতে পারে। আর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই অসহিষ্ণুতা যেন আরও বেড়ে যায়। তখনই কি গুমের ঘটনাগুলো বাড়তে শুরু করে? হ্যাঁ, বিরোধী দলের নেতাকর্মীদের গুম এটা বাড়তে থাকে। ২০১৩ সালে বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের ঘটনাটা বেশ আলোড়ন তৈরি করেছিল। তার বোন সানজিদা ইসলাম তুলি, তিনি তো এখনো ভাইয়ের অপেক্ষায় আছেন। সানজিদার পরিবার মায়ের ডাক নামে একটা সংগঠনও তৈরি করেছে। গুমের শিকার হাজারো পরিবার এখন এর সাথে যুক্ত। কাদের চৌধুরী বা ব্রিগেডিয়ার জেনারেল আজমিরের মতো ভুক্তভোগীরাও তো সামনে এসেছেন। হ্যাঁ, এসেছেন। আয়নাঘর নামে একটা গোপন বন্দিশালার কথা জানা যায়। সেখানে ডিজিএফআই এর তত্ত্বাবধানে নির্যাতন চলত। আর এই ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে ছিল? সূত্র তাই বলছে, যা আসলে ক্ষমতার কেন্দ্রিকতা আর জবাবদিহিতার অভাবকেই সামনে আনে। আর এই গুম খুনের জন্য মূলত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবকে দায়ী করা হয়। হ্যাঁ, এই এলিট বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বহুদিনের। আমেরিকা তো ২০২১ সালে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু সূত্র বলছে অন্যান্য দেশের সহায়তা হয়তো তখনও পুরোপুরি বন্ধ হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে। এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেই তাহলে ছাত্র আন্দোলনটা শুরু হলো কোটা সংস্কারের দাবিতে। হ্যাঁ, ২০২৪ সালের জুন মাসে। আপাত দৃষ্টিতে সাধারণ একটা আন্দোলন, কিন্তু নিরাপত্তা বাহিনী যখন গুলি চালালো, শত শত ছাত্র মারা গেল। তখনই সাধারণ মানুষও রাস্তায় নেমে এলো। ঠিক, এবং চূড়ান্ত পর্যায়ে ৫ই আগস্ট যখন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলল, তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে গুলি চালাতে দেননি। হ্যাঁ, সূত্র অনুযায়ী ওটাই ছিল সম্ভবত শেষ মুহূর্ত, পতনের চূড়ান্ত বিন্দু। হাসিনার পতনের পর এলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী। তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তাদের সামনে চ্যালেঞ্জ তো পাহাড় সমান। ভেঙে পড়া অর্থনীতি, রিজার্ভ কমে যাওয়া, বছরে প্রায় $১৬ বিলিয়ন পাচারের অভিযোগ, ব্যাপক দুর্নীতি, হ্যাঁ, আর বিচারহীনতার সংস্কৃতি। দেখুন, সমস্যাগুলো শুধু আলাদাই নয়, এগুলো একটার সাথে আরেকটা জড়িয়ে আছে। যেমন ধরুন, প্রাক্তন ভূমিমন্ত্রীর লন্ডনে বিপুল সম্পত্তির খবর, প্রায় $১.৫ বিলিয়ন সম্পত্তি। হ্যাঁ, আবার দেখুন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটিশ সরকারের মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধেও বাংলাদেশে তদন্ত শুরু হওয়ায় তিনি পদত্যাগ করেন, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। ঠিক, তো অন্তর্বর্তী সরকার একদিকে দুর্নীতি তদন্ত করছে, বিচার চাইছে, কিন্তু অন্যদিকে র্যাবের মতো সংস্থাগুলো সেগুলো তো এখনো সক্রিয়। নতুন র্যাব প্রধান পরিবর্তনের কথা বললেও অভিযুক্ত কর্মকর্তারা তো এখনো বাহিনীতে থাকতে পারেন, তাই না? তিনি নিজেই সেটা স্বীকার করেছেন। র্যাব বিলুপ্তির দাবিও উঠছে। কিন্তু রাজনৈতিক পরিস্থিতিও তো বেশ ঘোলাটে। বিএনপি চাইছে দ্রুত নির্বাচন,
আর ডক্টর ইউনূসের সরকার বলছে গণতান্ত্রিক সংস্কারের জন্য সময় দরকার, অন্তত ২০২৬ সাল পর্যন্ত। এর মধ্যে ছাত্ররা আবার নতুন দল করেছে। আর ওদিকে ভারত থেকে শেখ হাসিনা তার সমর্থকদের জেগে ওঠার ডাক দিচ্ছেন। ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে, প্রত্যর্পণের দাবিও মানছে না। এর সাথে আবার সংখ্যালঘুদের উপর হামলার কিছু ঘটনা। হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সরকার বা পর্যবেক্ষকরা মনে করছেন এগুলো পরিকল্পিত সাম্প্রদায়িক সহিংসতা নয়, হয়তো রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু ধর্মীয় রক্ষণশীলদের উত্থানের একটা আশঙ্কা, সেটাও কি উড়িয়ে দেওয়া যায়? না, উড়িয়ে দেওয়া যায় না, সেটাও একটা বিবেচনার বিষয়। তাহলে মোদ্দা কথা হলো, এত রক্ত, এত ত্যাগের পর বাংলাদেশ কি আসলেই একটা নতুন পথে যেতে পারবে? এই অন্তর্বর্তী সরকার কি পারবে স্থিতিশীল একটা গণতান্ত্রিক ভিত্তি গড়তে? নাকি সেই পুরনো ক্ষমতার দ্বন্দ্ব, বিভেদ ওগুলিই আবার ফিরে আসবে? শেখ হাসিনার অনুপস্থিতি, ভারতের অবস্থান, জনগণের আকাঙ্ক্ষা সব মিলিয়ে ভবিষ্যৎটা কিন্তু বেশ বেশ অনিশ্চিত। আর একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কি বলুন তো? একটা দেশকে তার দীর্ঘদিনের ক্ষত সারিয়ে তুলতে আসলে ঠিক কী লাগে? শুধু কি নেতৃত্ব বদল, নাকি এর চেয়েও গভীর কিছুর প্রয়োজন?